বড় খবর, তার আপডেট জানাই আপনাদেরকে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার তার আপাতত স্বস্তি। প্রশ্ন উঠছিল জেল না বেল। খুব স্বাভাবিকভাবে আজ ইডির বিশেষ আদালতে পেশ করবার পর 7 দিনের ইডি হেফাজতের আবেদন জানানো হয়েছিল এবং তার জন্য যথেষ্ট যুক্তি ছিল। যদিও সব শেষে এই মুহূর্তে রায়দান স্থগিত রাখা হয়েছে মঙ্গলবার পর্যন্ত, যেমনটা খবর আমরা জানতে পারছি। নজর রাখবো এই খবরের দিকে। বড় খবর জানা যাচ্ছে ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। যেমনটা বলছিলাম আপনাদেরকে যে স্বস্তির খবর, সোমবার পর্যন্ত স্বস্তি চন্দ্রনাথের। কি বক্তব্য উঠে আসছে শুনবো আমরা। ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয়। আর কিছু বলতে আমরা 7 দিনের কাস্টাডি চাইছি। যেমনটা বলছিলাম আপনাদেরকে 7 দিনের কাস্টাডি চেয়েছিলেন ইডির তরফ থেকে আইনজীবীরা। অবশেষে সেটা মঞ্জুর না করা এবং একই সঙ্গে দাঁড়িয়ে সোমবার পর্যন্ত স্বস্তি বহাল রাখা। আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে আপডেট জানাবেন। তবে তার আগে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, এই গোটা ছবি এই মুহূর্তে আদালত চত্বরে চলে যাব। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অভিরূপা, যে খবর সামনে আসছে, 7 দিনের হেফাজতে নেবার জন্য আবেদন তো জানানো হয়েছিল, কিন্তু তারপর কি কি ছবি উঠে আসছে জানাও। দেখো, চন্দ্রনাথ সিনহার যে 19টি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে, সেই ফ্ল্যাট সংক্রান্ত যে 2.73 কোটি টাকার যে হিসেব, সেই ডকুমেন্টস চন্দ্রনাথ সিনহা ইডিকে দেয়নি। ইডির দাবি যে ক্যাশে বেশ কিছু টাকা, প্রায় 90 লক্ষ টাকা মতো ক্যাশে পেমেন্ট করা হয়েছিল, সেই ক্যাশের উৎস হিসেব ডকুমেন্ট সেটা কিছুই ইডিকে দেওয়া হয়নি। তাছাড়াও বিচারপতি একটা প্রশ্ন চন্দ্রনাথ সিনহার আইনজীবীকে করেছেন, যদি কোনো সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয় হয়ে থাকে, তার ডকুমেন্টস হিসেবে দলিলটি থাকে, দলিলের শেষ অংশে লেখা থাকে সেটা কিভাবে, সেই উৎসটা কিভাবে এসছে, যদি সেটা ক্রয় করা হয় সেক্ষেত্রে কিভাবে তার উৎস এসেছে। এই দলিল দিয়ে কেন ইডিকে স্যাটিসফাই করা হয়নি বা ইডিকে এই দলিলটা কেন দেওয়া হয়নি? দলিল তো ন্যূনতম দলিল থাকে, আর এত সম্পত্তির মধ্যে অন্তত 2টো দলিল থাকবে, সেই 2টো দলিলই কেন দেওয়া হয়নি? এ নিয়ে প্রশ্ন তোলেন বিচারক এবং বিচারক আরও প্রশ্ন তোলেন। আমি দেখানোর চেষ্টা করব যে বিচারক এই মুহূর্তে আরও প্রশ্ন তোলেন যে যেখানে এই ডকুমেন্টসগুলো দেওয়ার কথা বলা হচ্ছিল, সেটা 2024 সালের থেকে 2025 সাল, 1 বছরের মধ্যে এতগুলো ডকুমেন্টস হারিয়ে গেল। এবং যদি সেটা হারিয়েই যায়, তাহলে তার এই সম্পত্তির যে হিসেব, সেটা হচ্ছে ট্যাক্সের খাতায় থাকে। তাহলে ট্যাক্স ডকুমেন্টস যেগুলো রয়েছে সেটাই বা ইডির হাতে তুলে দেওয়া হয়নি কেন? সেটা নিয়ে বিচারক প্রশ্ন তোলেন। অর্থাৎ একাধিক প্রশ্নে বারবার বিদ্ধ করা হয়েছিল চন্দ্রনাথ সিনহার আইনজীবীকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ, অভিরূপা সঙ্গে থাকো, তুমি যেমনটা জানাচ্ছ আমি তোমার থেকে আরো আপডেট নেবো। তার আগে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় মুহূর্তে রয়েছেন, চলে যাবো সত্যজিতের কাছে। সত্যজিৎ, গুরুত্বপূর্ণ কারণ সোমবার পর্যন্ত স্বস্তি, আদপে কি স্বস্তি হবে? সত্যজিৎ শুনতে পাচ্ছ না? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, চেষ্টা করছি আবারও যোগাযোগ করবার আমাদের চিফ রিপোর্টারের সঙ্গে। অভিরূপা যেমনটা জানাচ্ছিলে জানাও। অভিরূপা, তোমার কাছে আসছি। অভিরূপা, দেখো, চন্দ্রনাথ সিনহার এই যেটা বলছিলাম যে চন্দ্রনাথ সিনহার আইনজীবীকে যেমন প্রশ্ন করা হয়েছে ইডির আইনজীবীকে, যে এতদিন কেটে গেল, প্রায় 11 মাস কেটে গেল, কেন চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? ষষ্ঠ চার্জশিটে নাম দেবার পরেও সমস্ত প্রমাণ থাকার মানেই তারা চার্জশিটে নাম দিয়েছেন। তাহলে চার্জশিটে যদি নাম দিয়েই থাকেন, তাহলে এই 11 মাসে কেন তার প্রতি কোনো অ্যাকশন নিল না ইডি? কেন এতদিন বাদে এসে হেফাজতে চাইছে
হয়েছে এটা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। দুই পক্ষের বক্তব্য শুনেছেন এবং তারপরে শুনানি শেষ করেছেন, রায়দান স্থগিত রেখেছেন আগামী মঙ্গলবার দুপুর 2টোয় এই মামলার রায়দান। ততদিন একটা বিষয় জানাও, হেফাজতে চাওয়ার আবেদন যখন জানানো হলো ইডির তরফ থেকে অর্থাৎ আইনজীবীর তরফ থেকে, নির্দিষ্ট কারণ কি কি জানিয়েছিলেন, তারা কি বলছিলেন? দেখো, নির্দিষ্ট কারণ বলতে বলা হচ্ছে যে এই যে কোটি কোটি টাকার সম্পত্তির কথা বলা হচ্ছে, ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, চাষবাস থেকে তিনি বলেছেন যে তিনি চাষবাস থেকে বেশ কিছু টাকা আর্ন করেছেন এবং চাষবাসের জমি বিক্রি করে বেশ কিছু টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। তাছাড়াও ব্যবসা তিনি করতেন বা তার স্ত্রী ব্যবসা করতেন, সেখান থেকে বেশ কিছু আর্ন হয়েছে। এই যে উৎসস্থলগুলো বলছেন, উনি মুখে বলছেন তার ডকুমেন্টস ইডির কাছে জমা পড়েনি, সেই ডকুমেন্টসগুলো জানার প্রয়োজন রয়েছে। ওই ডকুমেন্টসগুলো নেওয়ার পরই, নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে হেফাজতে চাইছেন। তার কারণ হচ্ছে ওই ডকুমেন্টসগুলো কতটা সত্যতা রয়েছে বা উনি যে কথাগুলো বলেছেন সেটার কতটা সত্যতা রয়েছে, সেটার জন্য হেফাজতের প্রয়োজন রয়েছে। দুই, হেফাজতে প্রয়োজন রয়েছে তার কারণ হচ্ছে প্রথমত উনি খুব প্রভাবশালী এবং প্রমাণ লোপাটের আশঙ্কা করছে ইডি। অর্থাৎ যে প্রমাণগুলো ওনাকে দেখানো হয়েছে যে এই প্রমাণগুলো আপনার থেকে পাওয়া গিয়েছে বা অসঙ্গতি লক্ষ্য করা গেছে, সেখানে সেই প্রমাণগুলো উনি লোপাট করে দিতে পারেন, তাই হেফাজতে চাইছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে গত বছর যখন মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ টাকা পাওয়া গেল, সেই সময় কেন গ্রেপ্তার বা কোনো রকম ব্যবস্থা নেওয়া গেল না, এ বিষয়ে কোনো যুক্তি দিয়েছেন আইনজীবীরা? এই বিষয়ে চন্দ্রনাথ সিনহার আইনজীবী জানিয়েছেন যে সেক্ষেত্রে কেন সেটা গ্রেপ্তার করলো না, গ্রেপ্তার যদি করতেই হতো তখনই গ্রেপ্তার করতে পারত। কিন্তু চন্দ্রনাথ সিনহার আইনজীবী ইডির আইনজীবী জানিয়েছেন যে তারা আরও ডকুমেন্টসের তল্লাশি করছেন। তার কারণ হচ্ছে তার স্ত্রী এবং ওই ব্যবসার যে বন্ধু পার্টনার, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপর সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে হতো। সেই ভেরিফিকেশন এতদিন চলছিল, সেই ভেরিফিকেশনে খানিকটা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। সেই জন্যই এই মুহূর্তে তারা চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছেন। খুব গুরুত্বপূর্ণ। ফলত যে স্বস্তির খবর আপাততভাবে চন্দ্রনাথ সিনহা অর্থাৎ কারামন্ত্রীর আসছে সামনে, কি মনে করা হচ্ছে, মানে আইনজীবী মহল আর কিভাবে দেখছেন গোটা বিষয়, প্রতিক্রিয়া কিছু পেয়েছিলেন? দেখো, আইনজীবী মহল বলতে দুই পক্ষের আইনজীবী, এক হচ্ছে চন্দ্রনাথ সিনহার আইনজীবী, অন্য হচ্ছে ইডির আইনজীবী। চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি বলতে চাইছেন যে যদি এত কিছু ডকুমেন্টস তারা বলছেন মৌখিকভাবে, কিন্তু তাহলে সেই ডকুমেন্টসের তথ্যাদি কেন আদালতকে তুলে ধরছে না ইডি? এক। দুই হচ্ছে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর আরও দাবি, যদি সেই দিন 41 লক্ষ টাকা তার বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছিল, সেই দিনই কেন অ্যাকশন নিল না বা তারপরেই কেন অ্যাকশন নিল না, কেন এই 11টা মাস কেটে গেল? তৃতীয়ত চন্দ্রনাথ সিনহার আইনজীবী বলছেন আমাকে প্রভাবশালী বলে পরিলক্ষিত করা হচ্ছে। অভিরূপা, আমি আরো একবার একটু বিরত করলাম তোমাকে, আমি আরো একবার বিরত করছি, তুমি জানাবে আমাদেরকে। তার আগে আইনজীবীর বক্তব্য আসছে, একটু শোনাই দর্শকদেরকে, শুনবো। 7 দিনের কাস্টাডি চাইছি, ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয়। বেশ, আমরা শুনলাম আইনজীবীর বক্তব্য। অভিরূপা, যেমনটা বলছিলে তুমি, একেবারেই। এবং আমি যেটা বলছিলাম যে এই যে চন্দ্রনাথ সিনহার আইনজীবী যে বারবার বলছিলেন যে আমি যে প্রভাবশালী, এটা প্রমাণ করতে ইডি পারছে না। তার কারণ ইডি শুধুমাত্র মৌখিকভাবে বলছে যে সে প্রভাবশালী, কিন্তু আদতে প্রভাবশালী হওয়ার জন্য যা যা প্রয়োজন রয়েছে, মন্ত্রিত্ব ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তাহলে শুধুমাত্র আমাকে প্রভাবশালী বলে তাকমা বা দাগিয়ে দেওয়া হচ্ছে কেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী। তারপরেই যদিও দুই পক্ষের বক্তব্য শোনার পরই বিচারক স্থির করেন যে মঙ্গলবার দুপুর 2টোয় তিনি রায়দান করবেন এই মামলার এবং তার তখনই ডিসাইড হবে আদতেই অন্তর্বর্তী জামিননামা থাকছে কিনা তার, এবং না হলে তাকে হেফাজতে, যদি ইডি হেফাজতে যাওয়া হবে কিনা বা যেতে হবে কিনা সেটা পরিষ্কার হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকো অভিরূপা হাজরা আমাদেরকে জানাচ্ছেন সবিস্তারে এবং পরিস্থিতি যেমনটা আপনাদেরকে বলছিলাম, যে তথ্য এই মুহূর্তে ইডির আইনজীবী মারফত সামনে এসেছিল, আপনাদেরকে একটুখানি জানাই, কারণ একাধিক চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলছি। 2024
সাল, সেখানে 41 লক্ষ টাকা চন্দ্রনাথের কাছ থেকে পাওয়া গিয়েছিল এবং চন্দ্রনাথ বাবু তিনি বলেছিলেন যে 41 লক্ষ টাকা ওনার চাষাবাদ এবং অন্য ব্যবসা থেকে এসেছে এবং তিনি আরও বলছেন কোন কোন বিষয়গুলো যেটা অত্যন্ত গুরুত্ব রাখে। ইডির তদন্ত মারফত যে বিষয় সামনে এসছে তা হচ্ছে ওএমআর দুর্নীতি, সেখান থেকে টাকা পেয়েছেন যেমনটা অভিযোগ। দেখুন দেখুন আমি বলি আপনারা তো অনেকক্ষণ বলছেন, আপনারা কাল থেকে অনেক কিছু বলছেন। এখন ঘটনা হচ্ছে আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। অসহযোগিতা করছেন আপনি? বড় বক্তব্য এই মুহূর্তে সামনে আসছে চন্দ্রনাথ সিনহা, তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম এবং অবশ্যই দেখবার যে স্বস্তির খবর সামনে আসছে তা আদপে স্বস্তি কিনা, আগামী সময় হবে কিনা। যেমনটা বলছিলাম যে তথ্য সামনে এসছে, আরো একবার জানাই, ইডির তদন্তে যে খবর বা যে তথ্য ওএমআর দুর্নীতি থেকে ওই টাকা পেয়েছেন। চলুন আরো একবার শোনাই চন্দ্রনাথ বাবু কি বললেন, শুনুন। আপনারা কাল থেকে অনেক কিছু বলছেন। এখন ঘটনা হচ্ছে আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। অসহযোগিতা করছেন আপনি? আপনারা কাল থেকে অনেক বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে, স্পষ্ট বক্তব্য। এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম চন্দ্রনাথ সিনহার বক্তব্য, সরাসরি আপনারা শুনলেন এই মুহূর্তে। অভিরূপা হাজরার কাছে আরো একবার চলে যায়। অভিরূপা, যে তথ্য ইডির তরফ থেকে সামনে নিয়ে আসা হচ্ছিল, এই যুক্তিগুলো যেগুলো দেওয়া হচ্ছিল তা একেবারে কি টিকলো না তাহলে পরে ধোপে? চন্দ্রনাথ সিনহা বেরিয়ে যাচ্ছেন, তাকে বারংবার আমরা জিজ্ঞেস করেছিলাম। দেখো, এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহা তিনি বেরিয়ে গেলেন কোর্ট চত্বর ছেড়ে। মূলত যে অন্তর্বর্তী জামিন, সেই অন্তর্বর্তী জামিন তার আজকে পর্যন্ত বা সোমবার পর্যন্ত, বলা যায় মঙ্গলবার পর্যন্ত বজায় থাকছে। আপাতত স্বস্তি তার। মঙ্গলবার দুপুর 2টোয় এটা ডিসাইড হবে যে তার ইডির যে আবেদন ছিল যে 7 দিনের হেফাজতে নেবার, সেই 7 দিনের হেফাজতের যে আবেদন সেটা আদতে মঞ্জুর করে কিনা এই সিবিআই বিশেষ আদালত, আলিপুর ব্যাংশাল কোর্ট বিশেষ আদালত। এবং তার পাশাপাশি যে যুক্তিগুলো দেওয়া হয়েছে, চন্দ্রনাথ সিনহার আইনজীবীর পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে এবং ইডির আইনজীবীর পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে, কার যুক্তি শিরোধার্য হচ্ছে বা কার যুক্তি আইনসঙ্গত হচ্ছে তার উপর নির্ভর করছে চন্দ্রনাথ সিনহা আদতে 7 দিনের হেফাজতে যাবেন নাকি তিনি এই অন্তর্বর্তী জামিনেই থাকবেন, সেটাই এখন দেখার বিষয়। সেটা মঙ্গলবার দুপুর 2টোয় এটা এই মুহূর্তে স্থির হবে রায়দানের ফলে, কথা বলাই বাহুল্য। বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে অভিরূপা? বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, আস্থা থাকবে বলছেন মন্ত্রী। বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই অনেকটা আত্মবিশ্বাসী, তার কারণ উনি যখন ঢুকেছিলেন আদালতে সকালবেলা 10:30টার সময়, সেই সময় উনি আত্মবিশ্বাসী সম্ভবত একটু কম ছিলেন। তার কারণ তিনি যখন এই রাস্তা দিয়েই ঢুকছিলেন তখন আমাদের মুখোমুখি তিনি হন। আমরা জিজ্ঞাসা করি যে তথ্যাদি তার পাওয়া গিয়েছে যে অভিরূপা আমি একটু বিরত করলাম তোমার কাছে, ঠিক এই জায়গাতেই ফিরবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, কতটা তাৎপর্যপূর্ণ? কারণ চন্দ্রনাথ সিনহা যেটা বলছেন, রাজ্যের মন্ত্রী, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিভাবে দেখছো গোটা ছবি? একটা ছবি উঠে আসছে। প্রথম কথা যে এক্ষেত্রে চন্দ্রনাথ বাবুকে একটা 72 ঘন্টার সময়সীমা স্বস্তি তিনি পেয়েছেন, মোটের উপর ঘড়ি কাটা সেই হিসাবতেই আসছে এবং অনেকেই মনে করছেন যেটা একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট একজন রোগীকে যে 72 ঘন্টা সময় দেওয়া হয়, অনেকে মনে করছেন সে ধরনের কিছু একটা হয়েছে হয়তো। এবং যে ছবিটা উঠে আসছে এক্ষেত্রে চন্দ্রনাথ সিনহা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং পার্থ চট্টোপাধ্যায়ের পরে যার ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একদম কোমর বেঁধে ঝাঁপিয়েছে বলে ইডি সূত্র তথ্য উঠে আসছে, তার মূলত আয় এবং ব্যয়ের ভারসাম্যের অভাব প্রথম থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তা তাদের সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছে। এবং এক্ষেত্রে যেটা আসছে, তার ওয়াইফ, তার ছেলের নামে যে অ্যাকাউন্টস গুলো আছে, তার ওয়াইফের নামে যে ব্যবসা রয়েছে, এই ব্যবসায় লাভ হয়েছে, লাভের যে সোর্স অফ ইনকাম বা কি পরিমাণ লাভ করা থেকে হয়েছে বা সেখানকার যে আর্থিক লেনদেন তার কোনো উৎসের সন্ধান এখন অব্দি নিতে পারছেন না বা পারেননি। একই সঙ্গে তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা, অর্থাৎ 41 লক্ষ টাকা
2024 সালে উদ্ধার হয়েছিল, তিনি আপাতভাবে বলেছিলেন এডি কর্তাদের যে এই অর্থ এসেছিল তার কৃষিকাজ বাবদ, কিন্তু সেই চাষাবাদ বা জমি কিভাবে এসেছিল তার কোনো সঠিক উৎসের তথ্য এখনো পর্যন্ত চন্দ্রবাবু দিতে পারেননি। ফলে এই অনেকগুলো না পাওয়ার জন্য ইডি কর্তারা মনে করছেন যে ডিউরেশন বা যে সময়সীমায় এই নিয়োগ দুর্নীতি হয়েছে সেই সময়সীমা অনুসারেই চন্দ্রনাথ সিনহার যে অ্যাকাউন্ট, তার ওয়াইফের অ্যাকাউন্ট এবং তার যে ছেলের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের বিভিন্ন ক্ষেত্রে সেগুলো অনুপ্রবেশ ঘটেছে, এগুলো সঠিক হদিশ পেতে চাইছেন ইডি কর্তারা। এবং তার পাশাপাশি আমি বলে রাখবো যে শুধুমাত্র এক্ষেত্রেই নয়, চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রে আরো তথ্য উঠে আসছে যে এই বিপুল বেআইনি লেনদেনের ক্ষেত্রে তার ভূমিকা এবং একজন প্রভাবশালী হিসেবে তিনি কিভাবে গোটা তদন্তটাকে প্রভাবিত করতে পারেন সেই তথ্য আজকে ইডির তরফ আইনজীবীরা তুলে ধরেছেন। ফলে খুব দ্রুত তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি কর্তারা। এক্ষেত্রে বিচারকের তরফে একটা প্রস্তুতি উঠে এসছে যে 24 সালে অর্থাৎ 2024 যে ঘটনাটা ঘটেছিল সার্চ অ্যান্ড সিজন, তারপরে প্রায় 1 বছর কেটে গেছে, এতদিন পর্যন্ত ইডি কর্তারা কেন উদ্যোগী হননি। ফলে অনেকগুলো মূল্যমূল্য বিচার রয়েছে এবং অনেকগুলো বিষয়কে এখানে বিশ্লেষণে বা আতশবাজির নিচে রাখা হয়েছে। ফলে এই 72 ঘন্টা প্রথমে বললাম আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি পুজোর থেকে আগে। ফলে 72 ঘন্টা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 72 ঘন্টা। ফলে কি হয় তারপর সেটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সত্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সরাসরি অভিরূপা হাজরা তার কাছেও চলে যাওয়ার চেষ্টা করব পরবর্তীতে। অভিরূপা, একটু সঙ্গে রাখছি তোমাকে, কারণ একটা দ্রুত বিরতি আমাদের নিতে হবে, সংক্ষিপ্ত বিরতি। এই খবরের দিকেই নজর রাখবো আমরা, তাই কতক্ষণ কোথাও যাবেন না, সঙ্গে থাকবে। আপনারা কাল থেকে অনেক কিছু বলছেন, এখন ঘটনা হচ্ছে আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। অসহযোগিতা করছেন আপনি। রাজ্যের কারামন্ত্রীর আপাতত স্বস্তি এবং তিনি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছেন, এখনো আছে, আগামীতেও থাকবে, অর্থাৎ ভবিষ্যতেও আস্থা থাকবে, তেমনটাই প্রকাশ করেছেন। এখন বিষয় হচ্ছে গিয়ে মঙ্গলবার পর্যন্ত কি হতে চলেছে, অর্থাৎ মঙ্গলবার দিনই কিন্তু স্পষ্ট হবে আরও, কারণ ইডির যে বিশেষ আদালত আজ খুব স্বাভাবিকভাবে সেখানে 7 দিনের হেফাজতের জন্য রিমান্ড করা হয়েছিল, যদিও সেই জায়গা থেকে স্বস্তির খবর সামনে আসছে কারামন্ত্রীর। অভিরূপা জানাচ্ছিলেন আমাদেরকে যে বডি ল্যাঙ্গুয়েজ সকাল থেকে যেমনটা দেখা গিয়েছিল, কতটা আত্মবিশ্বাসী। আমি আবারও চলে যাব সরাসরি অভিরূপা হাজরার কাছে। অভিরূপা, যেমনটা বলছিলে তুমি, দেখো 10:30 নামে তিনি যখন আদালতে ঢোকেন, মানে আদালতে আসছিলেন যখন, তখনকার বডি ল্যাঙ্গুয়েজ এবং আদালতের এই কাজকর্ম হয়ে যাবার পর তার যখন আত্মবিশ্বাস ফিরল, তার একটা আত্মবিশ্বাস নিয়েই খানিকটা তিনি বেরোলেন। তার কারণ প্রথম যখন তিনি ঢুকছিলেন তখন তিনি আমাদের মুখোমুখি একেবারেই হননি, একাধিক প্রশ্ন তাকে করা হচ্ছিল, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই তিনি দেননি। পরবর্তীকালে তার যখন খানিকটা স্বস্তি মিলল, আগামী মঙ্গলবার মামলার রায়দান হবে বলে জানালেন বিচারক, এবং তার পাশাপাশি এই যে শুনানি পর্ব চললো তাতে যে একাধিক প্রশ্ন ইডির আইনজীবীকে করলেন বিচারক, পাশাপাশি তার আইনজীবীকেও একাধিক প্রশ্ন করেছেন, কিন্তু ইডির আইনজীবীকে যে প্রশ্ন মানে বিদ্ধ করেছেন বিচারক, তারপরই খানিকটা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল চন্দ্রনাথ সিনহার, এবং তিনি নিচে এসে দাঁড়িয়ে আমাদেরকে জানালেন যে বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা রয়েছে, তিনি অসহযোগিতা করেননি, এবং যেটা তার আইনজীবী আদালতে এজলাসে জানিয়েছেন যে। অভিরূপা, একটু বিরত করছি তোমাকে। বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, আপাতত স্বস্তি কারামন্ত্রীর, তবে কারামন্ত্রীর স্বস্তি কি বহাল থাকবে মঙ্গলবার, সেটা নিয়ে প্রশ্ন। আপনি কিভাবে দেখলেন গোটা পরিস্থিতি? না, ওনার স্বস্তি হলে এই যে পুজোয় হাজার হাজার মানুষ বেরোবে, তারা ভীষণ অস্বস্তিতে পড়বে, আবার একটা চোর যদি সংখ্যায় বাড়ে, এমনি দেখবেন সেই সময় চোর পকেট মার সংখ্যা অনেক থাকে কলকাতার রাস্তায় পুজোর সময়, কিন্তু অন্তত একটা চোর যদি ভেতরে থাকে, মানুষকে একটু শান্তিতে থাকবে যে একটা চোর অন্তত চোর ভেতরে আছে। সেই চোরটা যদি আবার বাইরে থাকে তাহলে আবার মুশকিল, এটা একটা যন্ত্রণা। তো আমরা চাই দুর্গা করে দুর্গাপুজোর আগেই যেন ওর বিসর্জন হয়ে যায়। আচ্ছা, দুর্গা করে দুর্গাপুজোর আগেই যেন ওর বিসর্জন হয়। হ্যাঁ, যেমন আমরা ছোটবেলায় শুনেছিলাম বন্যেরা বনে সুন্দর, হ্যাঁ, সেরকম চোরেরা জেলে, এই চোর তার আসল জায়গায় যেন জেলে চলে যায় পুজোর আগেই। মা দুর্গা আসবেন, নয়তো অসুর ভেবে এদের কাকে বধ করে দেবে, কোনো ঠিকানা ঠিক নেই, তার থেকে জেলের ভেতর এরা শান্তিতে থাকবে, পাত্রদার সঙ্গে দেখা হবে, কচি পাতার ঝোল টল খাবে, খারাপ থাকবে না, ভালোই থাকবে।
বেশ, অসংখ্য ধন্যবাদ সজল দা আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ তার প্রতিক্রিয়া ইতিমধ্যে শোনালাম আপনাদেরকে। অভিরূপা হাজরার কাছে সরাসরি আবারও চলে যায় অভিরূপা। দেখো, চন্দ্রনাথ সিনহার এই যে বারবার তিনি দাবি করছেন যে তিনি অসহযোগিতা করেননি, তদন্তকারী সংস্থা ইডি তার বাড়ি থেকে যে টাকা পেয়েছে তার হদিস তিনি দিয়ে দিয়েছিলেন বা বলে দিয়েছেন। সেক্ষেত্রে ইডির দাবি এজলাসে যে তিনি কোনো ডকুমেন্টস জমা দেননি। মৌখিকভাবে তিনি জানিয়েছেন তিনি চাষাবাদ থেকে টাকা পেয়েছেন, জমি বিক্রি করে টাকা পেয়েছেন, তার কনস্ট্রাকশন থেকে তিনি টাকা পেয়েছেন, তাছাড়াও তার একাধিক ব্যবসা রয়েছে সেখান থেকে টাকা পেয়েছেন, তার স্ত্রী ব্যবসা করেন সেখান থেকে টাকা পেয়েছেন। তো এখান থেকে ব্যবসার উৎস, এই টাকার উৎস তিনি বলেছিলেন ঠিকই, কিন্তু তার যে ডকুমেন্টস, তার যে ট্যাক্স জমা দেওয়ার যে ট্যাক্স রিটার্নের যে কাগজ, সেটা পর্যন্ত তারা ইডিকে জমা দিতে পারেননি চন্দ্রনাথ। এটাও কিন্তু ইডি দাবি করেছে এবং ইডি দাবি করছেন এই কারণে যে তিনটি কারণ। এক হচ্ছে তিনি যে কালো টাকা বা যে টাকা অতিরিক্ত টাকা, সেই টাকার হিসেব দিতে যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস এখনও পর্যন্ত জমা দিতে পারেননি ইডিকে। পাশাপাশি তাই তিনি অত্যন্ত প্রভাবশালী, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, তার যে প্রমাণগুলো রয়েছে, সেই প্রমাণগুলো নষ্ট করে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে হতে পারে বা চন্দ্রনাথ সিনহা করতে পারেন। তৃতীয়ত হচ্ছে তিনি যে বারবার মনে করছেন বা বলছেন যে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে তার বিরুদ্ধে যা বলা হচ্ছে, যে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে তার বিরুদ্ধে তার টাকা রয়েছে, যেখানে তার যোগ রয়েছে, সেখানেও তদন্তে তিনি সহযোগিতা করছেন না। অর্থাৎ একাধিক প্রশ্নের উত্তর তিনি দেননি। এদিকে তার স্ত্রী যখন প্রশ্নের উত্তর দিয়েছেন বা তার বিজনেস পার্টনার যখন প্রশ্নের উত্তর দিয়েছিলেন, সেখানে অসঙ্গতি দেখা গিয়েছে এবং চন্দ্রনাথ সিনহার ইনভলভমেন্টস লক্ষ্য করা গেছে। এই তিনের জেরেই তারা চাইছেন তাকে হেফাজতে, 7 দিনের হেফাজত চাইছেন তারা। 7 দিনের হেফাজতে এই ডকুমেন্টসগুলো মিলিয়ে আদতে তারা যে প্রমাণগুলো, ইডি যে প্রমাণগুলো পেয়েছে, সেই প্রমাণের ভিত্তিতে তার সত্যিই কোনো অসুবিধা রয়েছে কিনা বা সমস্যা রয়েছে কিনা সেটা স্পষ্ট হবে এবং যে ডকুমেন্টস তার কাছে রয়েছে সেই ডকুমেন্টসের ভিত্তিতে তিনি আর কী বলতে চাইছেন সেটা স্পষ্ট হবে বলেই মনে করছে ইডি, আর সেই কারণেই হেফাজতে দাবি করেছে। একেবারে অভিরূপা, বিরত করলাম আরো একবার। আইনজীবী বৈশারদ চট্টোপাধ্যায় টেলিফোন দ্বারা রয়েছেন আমাদের সঙ্গে। বৈশারদ দা, আপাতত স্বস্তি রাজ্যের কারামন্ত্রীর, কি বলবেন? সকালে আপনারা জিজ্ঞাসা করেছিলেন, আমি বলেছিলাম যে চার্জশিট হয়ে গেলে ফার্দার ইনভেস্টিগেশনের যদি দরকার না থাকে, তার সেক্ষেত্রে সেই যেই হোক তাকে হেফাজতে নিয়ে যেটা করতে হবে, আইন কিন্তু সেটা বলে না। তো যেহেতু মামলায় চার্জশিট হয়ে গেছে বা ট্রায়াল ফেস করবে, সবকিছু চার্জশিটে যা লেখা আছে তা সবসময় সত্যি হয় না। বিচারে দেখা যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেটা তো যেটা হবে সেই সাক্ষী আসবে, তারপরে বোঝা যাবে। বেশ, আদালত একটা অর্ডার দিয়েছে, সেটাই আমাদের সকলকেই মানতে হবে। এবং আমি যেটা সকালেই বলেছিলাম যে চার্জশিট হয়ে যাওয়ার পর, আমি যেহেতু ফৌজদারি ওকালতি করি, আমি জানি যে চার্জশিট হয়ে গেলে জামিনের ক্ষেত্রে তারা জামিনটা দিয়ে দেয়, ট্রায়াল ফেস করার জন্য অ্যাকশন করতে হবে। সেইভাবেই উনি নিশ্চয়ই দিয়েছেন। আমি জানি না, এখনো আদালতের রায় না দেখে তো আমি মন্তব্য করবো না। আদালতের রায় দেখে আদালতের ব্যবস্থা করা উচিত। ঠিক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আইনজীবী বৈশারদ চট্টোপাধ্যায় টেলিফোন দ্বারে ছিলেন। অভিরূপা হাজরা সবিস্তারে জানাচ্ছিলেন। অভিরূপা, আপাতত ধন্যবাদ জানাই, পরবর্তীতে অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করব। তবে এই স্বস্তি, মঙ্গলবার পর্যন্ত রায়দান কি হতে পারে স্থগিত রাখা হয়েছে, তবে মঙ্গলবার কিন্তু বড় সময়, কি হবে তার দিকে আমাদের নজর থাকবে। আপাতত দুটো নিউজ রুম শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ।